আলহামদুলিল্লাহ, আমরা সহজ উপায়ে কোরআন শিক্ষার বিশেষ করে আমরা গত পর্বে যে পড়াগুলো পড়েছিলাম, আমি এই বইটি অর্থাৎ সংকলন করেছি সহজ উপায়ে কোরআন শিক্ষা। এর মধ্যে খুব সুন্দরভাবে, খুব আসান তরিকায়, মানে এমন ভাবে যারা আপনারা একটু হলে যারা বাংলা জানেন, বাংলা তো অনেকে জানেন না, এটা আমার আরবি এবং বাংলা উভয়টার সমন্বয় আর কি সংকলন করেছি আমি। আরবি এবং বাংলা উভয়ের সমন্বয়ে আমি এটা মার্কারটা নিয়ে আসি তো, মার্কার আছে, মার্কার তৈরি আছে। আরবি এবং বাংলা উভয়ের সমন্বয়ে আর কি এটা করেছি। এটা এমন সহজ করছি, এটা যদি আমার যারা ক্লাস করতেছে, এই যে দেখেন মাহতাব ভাই আছে, কামাল ভাই আছে, এনারা কিন্তু কিছুই জানতেন না। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন, মানে ওনারা ক্লাস করার পর কামাল ভাই আলহামদুলিল্লাহ এখন ওনাকে কোনো প্রকার ভয় নেই তার। এখন আমি যদি লেখা দেই ব্ল্যাকবোর্ডে, উনি খুব সুন্দরভাবে সেগুলো লিখে দেয়, উনি নিজে বলতে পারবেন। এটা বইটা এত সহজ করা হয়েছে, মানে আরবির পাশাপাশি তার নিচে বাংলাগুলো খুব সহজভাবে দেওয়া আছে। বাংলাগুলো এমনভাবে দেওয়া আছে যে বাংলাটা, অর্থাৎ একটু মার্কারটা নিয়ে আসুক, আমি এক দুইটা আপনাদেরকে দেখালে আপনি একটু বুঝতে পারবেন যে এটা এত সুন্দর করে, খুব সহজ করে সাজানো হয়েছে, দেওয়া আছে। যেমন মনে করেন আমরা তো স্বরেয় স্বরেয়া, হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, এগুলো আমরা পড়েছি, তাই না? আরবিতে যেমন আছে আকার, জবর। এই জবরটাকে আমরা, জবরের উচ্চারণটা কেমন হয়, এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে আকার, শরিয়াতে যেমন আকার হয় তো সেরকম। আবার জের আছে, জেরকে যদি আমরা হিসাব করি তখন দেখি, আমরা জানি ইকার, হর্ষইতে ইকার, তো ইকারের মতো উচ্চারণ হয় জের। আবার পেশ, পেশ যেটা আছে, পেশটাকে উকার, বাংলা যেরকম আমরা উকার লিখি সেই উকারের মতো হয়। আবার আমরা যদি মনে করেন শিখতে যাই, যেমন আমরা এটা লিখলাম, এটা কি আমার, তাই না? এখন এটাকে মনে করেন আমি যদি আরবিতে যদি নিয়ে আসি, আরবিতে যদি আমি নিয়ে আসি, এটা দেখেন হামজা জবর আ, মিম জবর মা, র সাকিন। তাহলে হামজাতে মনে করেন আলিফে কি হয়, আলিফে অ হয়, তারপরে উপরে কি আছে, জবর। এই জবরটাকে আমরা আকার নিয়ে আসি, তাহলে সরেও প্লাস আকার সমান সমান কি হয়, সরেয়া, তাই না? এখানে মিম, মিমটাকে কি হয়, মিমের একক কি, মিমের একক হচ্ছে ম, তার উপরে কি আছে, জবর প্লাস আকার সমান সমান কি হলো, ময় আকার। আবার এখানে র সাকিন আছে, র যখন সাকিন হবে তখন এই র প্লাস হসন্ত সমান সমান র, এটাকে সমন্বয় যদি করি আমি, তখন কি হয়ে গেল, আমার, তাই না? এইভাবে আমি খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আর কি এটাকে সাজিয়েছি। খুবই সুন্দর, খুবই সহজ, এত সহজ যেটা আপনারা যদি ক্লাস করেন, ক্লাস করলেই এটা বুঝতে পারবেন আপনারা। আমরা গত পর্বে বিশেষ করে 98 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? 97 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তো 97 পৃষ্ঠা পর্যন্ত এনারা যে ক্লাসগুলো যেভাবে করেছেন, আমি তার একটা উদাহরণ একটু দিয়ে দেই। মানে আরবি বাংলার সমন্বয়ে যে আমাদের এই পড়াটা যেটা আছে সেটা কেমন। যেমন মনে করেন এখানে দেওয়া আছে, এখানে কিন্তু আরবি লেখা আছে, তার নিচে হরকত দেওয়া নাই,
আর এখানে তার বাংলা লেখা আছে। বাংলায় কি আছে? ওয়া। তারপরে দেখি এখানে কি আছে? ই। এখানে আছে কি? ইয়া। এখানে আছে উন। আপনি যখন ওইভাবে, যেভাবে আমি বললাম আমার, তাই না, এটা যেহেতু আমরা এখন তানবিনের পরেও চলে এসেছি, এই তানবিন, হরকত এবং তানবিনের যে পড়াগুলো, এটা খুব সহজভাবে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে মনে করেন এখানে আছে ওয়া। ওয়াও তো দেওয়া আছে। ওয়াই কি দিলে আমাদের ওয়া হবে? একটা জবর দিলে হয় ওয়া। একটা জবর দিলে কি হয়ে গেল? ওয়া। তারপরে কি আছে? ই। এখানে হামজা দেওয়া আছে। হামজায় জবর দিলে না জের দিলে ই হবে? জের দিলে হবে ই। ওয়া ই। তারপর এখানে আছে ইয়া। এখানে ইয়া দেওয়া আছে, কিন্তু ইয়ায় কি দিলে ইয়া হবে? জবর দিলে হলো ইয়া। তারপরে বলা হয়েছে এখানে উন। তাহলে ওয়াই কি দিলে উন হবে? ওয়াই দুই পেশ দিলে হবে উন। আরবি বাংলা, বাংলার আরবি, এগুলোর সমন্বয় খুব সুন্দরভাবে আর কি এই বইটাকে সাজানো হয়েছে। যেমন এটা তো মনে করেন আমি আগে উচ্চারণ লিখলাম, তারপর আমাদেরকে হরকতটাতে, এখানে হরফগুলো আছে, হরফে হরকত বা তানবিন বসাতে হবে। আবার মনে করেন এরকমও আছে, এটা আরবি লেখা আছে, আমাদেরকে বাংলায় উচ্চারণ লিখতে হবে। যেমন এখানে আছে ইয়া খারা জবর ইয়া হয়, ইয়া খারা জবর, এই যে ইয়া। তারপরে হামজায় জবর হবে, হামজা জবর, হামজা জবর কি হয়? আ। ইয়া আ। এখানে বায়ে জবর আছে, তায়ে জের আছে, তাহলে বা জবর কি হবে? বা। এখানে তা জের কি হবে? তি। তাজের তি। তাহলে এখন কি হলো? ইয়া আবাতি। আমরা বাংলাও কিন্তু বলতে পারতেছি। আরবিতে যদি আমাদের একটু সমস্যা হয়, তখন আমরা বাংলাতে দেখেও আরবিতেও কনভার্ট করতে পারতেছি। ইয়া আবাতি। এখানে দেখেন ইয়া খারা জবর ইয়া, হামজা জবর আ, ইয়া আ, বা জবর বা, তাজের তি, ইয়া আবা তি। এরকম ভাবে খুব সুন্দর ভাবে, যেমন আলিফ এই বর্ণটা আছে, আলিফের একক কি? আলিফের একক হচ্ছে অ। যেমন বা বর্ণটি আছে, বায়ের একক হচ্ছে বা। এখানে তা বর্ণ আছে, তায়ের একক কি? ক। এভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পাঠ টু পাঠ আর কি খুব সুন্দরভাবে বুঝাই দেওয়া আছে। জবর যদি হয়, আলিফে যদি জবর হয়, তখন এখানে আলিফ সরেও প্লাস আকার সমান সমান কি হবে? আ। আলিফ জবর কি হয়? আ। আবার এখানে বা আছে, বায়ে যদি জের দেই, বায়ে কি দিলাম? বায়ে আমি দিলাম জের, তাহলে জেরটাকে ইকারে নিয়ে আসতে হয়। কি কার? তাহলে ব প্লাস ইকার সমান সমান কি হবে? বি। বুঝতেছেন? এখানে তা আছে, তাই যদি আমি পেশ দেই, তাই পেশ দিলাম, তাইর একক কি? ক প্লাস উকার। পেশটাকে আমরা কিসে নিয়ে আসি? উকারে। পেশের উচ্চারণটা বাংলায় উকার সমান সমান তহিসুকারে দু। এই কয়েকটা নিয়ম খুব সুন্দরভাবে যদি আপনাদেরকে বুঝাই, কয়েকটা, বেশি না। হরকত মনে করেন এই তিনটা, জবর জের পেশ। হরকত কয়টা? জবর জের পেশ। এটা জানলে আপনি তানবিনও জানতে পারবেন। দুই জবর দুই জের দুই পেশ হলে তানবিন হয়। চারটা বিষয় যদি আমাদের জানা হয়, তাহলে আমরা কোরআন শরীফ পড়া সহজ হয়। একটা হচ্ছে কি? হরফের পরিচয়। হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ থেকে নিয়ে কি পর্যন্ত? ইয়া পর্যন্ত। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে বর্ণগুলো আছে, বর্ণ কয়টি? 29টি বর্ণ। তো 29টি বর্ণ যেটা আছে, এটা খুব সহজভাবে আপনারা মানে মুখস্থ এবং লিখতে পারবেন।
এটা একটু আপনাদেরকে বুঝাই। দেখুন আলিফটা আমরা সবাই পারি না? আলিফ কেমন? একটা কলম বলেন বা মার্কা বলেন বা পেন বলেন, এরই মতন, শুধু একটু একটু হালকা বাঁকা দিয়ে দিলাম, এটা হচ্ছে আলিফ, তাই না? এখন মনে করেন তারপরে আছে কি বা, তা, তা, একটা আকৃতি, একটা রূপ আপনি যদি মনে রাখেন তাহলে আপনি তিনটা বর্ণ তৈরি করতে পারবেন। কয়টা? দেখাই দিচ্ছি আমি। এই আকৃতিটা খেয়াল রাখতে পারবেন না? এই আকৃতিটা, আকৃতি তিনটে একে, তাই না? একই আকৃতি দিয়ে আমরা তিনটা বর্ণ তৈরি করতে পারবো। কয়টা? তিনটা। দেখুন তো, নিচে একটা ফোঁটা দিলাম, কি হয়ে গেল? বা। উপরে দুটো নোক্তা দিলাম, হয়ে গেল কি? তা। উপরে তিনটা নোক্তা দিলাম, কয়টা হয়ে গেল? সা। তাহলে আলিফ এটা তো হয়ে গেল। আর একটা আকৃতি দিয়ে আমরা তিনটা বর্ণ জানতে পারলাম। কয়টা? তিনটা। বা, তা, সা। খুব সহজে একটা আকৃতি, এই আকৃতিটা আমরা যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা তিনটা তৈরি করতে পারবো, অথবা আরো একটা তৈরি করতে পারবো। আমরা যদি নিয়ে নেই নিচে দুইটা নোক্তা, তাহলে হবে কি? ইয়া। কয়টা হয়ে গেল? একটা আকৃতি দিয়ে চারটা বর্ণ আমরা তৈরি করতে পারলাম। তাহলে একটা আকৃতি দিয়ে যদি আমরা চারটা শিখতে পারি, তারপরে আর একটা দেখি, তারপরে আর একটা আকৃতি আমরা দেখি। এই একটা আকৃতি, এটাকে কি বলে? কাইসাও না কি বলে? কাস্তে বা কাইসাও যেটাই বলেন নাকি, এরকমই তো, তাই না? কাস্তে, এই যে কাস্তের মতো দেখেন, এটা চিনতে পারেন কি পারেন না? এই আকৃতিটা যদি আপনি খেয়াল রাখেন, এই আকৃতি দিয়ে আপনি তিনটা বর্ণ তৈরি করা শিখবেন। দেখেন খুব সহজ, ইজি। আকৃতি কি একই না? তিনটা আকৃতি একই। যদি এখানে কোনো নোক্তা না থাকে তখন হবে হা, আর যদি নোক্তা হয় মধ্যখানে তখন হয়ে গেল জিম, উপরে যদি নোক্তা হয় তখন হয়ে গেল খ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তাহলে এই আকৃতি দিয়ে আমরা তিনটা বর্ণ তৈরি করা শিখলাম। এবার আর একটা আকৃতি আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি, আমাদের অনেক সময় হাত ভেঙে যায় না? কারো হাত ভেঙে গেলে কি করে? ব্যান্ডেজ দেয় না? ব্যান্ডেজ দিয়ে হাতটা কিরকম ভাবে রাখে? এরকম ভাবে রাখে, তাই না? এই আকৃতিটা দিয়ে আমরা দুইটা বর্ণ তৈরি করব। দেখেন, দেখা যায়, বোঝা যায়? হাত এরকম যদি বাঁকা হয়, এটা কি হলো? এটা হলো দাল। আর দালকে আমরা যদি নোক্তা দেই তখন হয়ে যায় জাল। তাহলে আকৃতি কয়টা? আলিফটার বাপ, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। দাল জাল। তারপর র জা, র, এটাও কিন্তু ওই কাস্তের মতে বড়, যেটা হাসিয়া বলেন বা হাইসা যেটাই বলেন, এটা হইলো র। আর এটাতে যদি নোক্তা হয় তখন হইলো যা। এই দাল জাল র জা একই রকম। এটা একটু হাতটা এখানে বাঁকা, আর এটা ছেড়ে দেওয়া, র ঝায়ে ছেড়ে দেওয়া। তাহলে এটা হইলো 3, এটা হইলো 4। তারপরে দেখুন, এই আকৃতি দিয়ে দুইটা বর্ণ তৈরি করা যায়। একটা হচ্ছে কি সিন, আর একটা হচ্ছে শিন। তারপরে আর একটা আকৃতি, এই আকৃতি দিয়ে দুইটা বর্ণ তৈরি হয়, একটা হচ্ছে সাদ আর একটা হচ্ছে গদ। তারপরে দেখুন, এই আকৃতি দিয়ে দুইটা বর্ণ তৈরি হয়, তা এবং জ। এই আকৃতি দিয়ে দুইটা বর্ণ তৈরি হয়, আইন এবং গইন। তাহলে আমরা একটু লিখি, 1 2 3 4, এটা হইল 5, এটা হইল 6, এটা হইল 7, এটা হইল 8। তারপরে দেখি আমরা ফা কফ, তাহলে 9, ফা কফ। এবার দেখি আমরা কাফ এবং লাম, এটাও কিন্তু একই রকম, তাই না? এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে লাম। মিম, আচ্ছা, হ্যাঁ, ওখানে তো এই বর্ণটা দিয়ে আমরা 5টা বর্ণ তৈরি করতে পারবো ওই আকৃতিটা দিয়ে। এখানে যেমন নুন হয়ে গেল, এইরকমই এটাতে যদি আমি উপরে যদি একটা নোক্তা দেই তখন হয়ে যাবে কি? নুন হয়ে যাবে। তাহলে মিম নুন। দেখি ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে আমরা 29টা বর্ণ খুব সহজভাবে
29টা বর্ণ খুব সহজভাবে আমরা লিখতে পারবো এবং আমরা আয়ত্ত করতে পারবো। আমরা যদি এই আকৃতি অনুযায়ী যদি আমরা পড়ি, কি অনুযায়ী? আকৃতি। এই আকৃতি, এটা একটা আকৃতি, এই আকৃতি দিয়ে 1 2 3 4 5 5টা বর্ণ তৈরি করতে পারবো। কয়টা বর্ণ? 5টা বর্ণ তৈরি করতে পারবো। পরের যে আকৃতি, এই আকৃতি দিয়ে 3টা বর্ণ তৈরি করতে পারবো। তাহলে 29টার মধ্যে কয়টা? 5টা, আর এদিকে 3টা, 6 7 8টা হয়ে গেল এমনিতেই। এটা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। তাহলে শেষে মনে করেন আমাদের শুধুমাত্র মিম ওয়াও হা হামজা ইয়া, মিম ওয়াও হা হামজা ইয়া। আবার মিমটাকে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা আলিফের মতো করে নিয়ে আসতে পারি। আলিফ যেমন আছে, আলিফ মিম ফা ওয়া, এটাকে আমরা যদি চাই একই আকৃতি দিতে পারি। আলিফ মিম এরকম আছে কিন্তু একটু বাঁকায় দিক দিয়ে, তা আলিফের মতো দাঁড়িয়ে আছে, এখানে এভাবে পেঁচানো হলো বা বিয়ের মতো তা জা হয়ে গেল। এইভাবে খুব সহজভাবে আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনারা শিখতে পারবেন। এটা হচ্ছে হরকতের পরিচয়। অর্থাৎ বর্ণগুলো কিভাবে আমরা চিনব, বর্ণগুলো যখন আমরা চিনতে পারবো তারপরে আমরা পড়াতে আসবো কি হরকত। হরকত কাকে বলে? এই জবর, এই জের, এই পেশ। জবর হয় উপরে, জের হয় নিচে, পেশ হয় উপরে। হরফের পরিচয় যখন আমরা জানবো, হরকাতের পরিচয় যখন আমরা জানবো, সুকুন তাসদিদের পরিচয় জানবো, আলহামদুলিল্লাহ আমাদের পড়া হয়ে যাবে। 4টা বিষয় জানলে খুবই সহজে আপনারা পড়তে পারবেন। আর আমি আলহামদুলিল্লাহ এটাকে খুব সুন্দরভাবে আপনাদেরকে পড়া শিখাচ্ছি। এই জন্য আপনারা যাদের সময় সুযোগ আছে, আপনারা, আমাদের এটা প্রায় শেষের দিকে, এনারা তো আলহামদুলিল্লাহ প্রায় অনেকগুলো এগিয়ে গেছে, অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। আরো আগে কমপ্লিট হইতো, এই বইটা আমার তৈরি করতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে আমি এমনিতেই মনে করেন 30টা ক্লাস পর্যন্ত আমি এমনিতেই মানে ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডে আমি এমনি এভাবে লেখা শিখিয়েছি, পড়িয়েছি, ক্লাসগুলো করিয়েছি। তারপর আমি এই বইটা যখন তৈরি করছি, বইটা তৈরি করার পর এনাদেরকে প্রত্যেক দিনে মনে করেন যে পড়াগুলো আমি দেই, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ক্লাস আমরা করি, আধা ঘন্টার মতো। তো আলহামদুলিল্লাহ ওনারাই আমাকে বলে যে হুজুর আরো বেশি বা এই পর্যন্ত দেন, 8-10 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকদিন পড়া দেন। তো আলহামদুলিল্লাহ 8-10 পৃষ্ঠা পর্যন্ত ওনারা একটু একটু দেখালে ওনারা বুঝে যায়, যেমন তখন এখন। তাহলে এটা হচ্ছে আপনাদেরকে এইভাবে খুব সহজভাবে সুন্দরভাবে আমি ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। তো যদি যারা পড়তে চান এবং বইটাও সংগ্রহ করতে চান, এটি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই বইটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তা আপনাদের বোঝানোর জন্য এতটুকু আসলাম। এখন আমি এনাদের ক্লাসের দিকে চলে যাই। হ্যাঁ, যদি আপনারা সময় যদি থাকে তাহলে থাকতে পারেন, যেতে যদি ইচ্ছা হয় তাহলে যেতে পারেন। হ্যাঁ, পর্ব 48 আজকে। আচ্ছা, ওনাদেরকে এটা বুঝালাম। দেখুন, এটা মনে করেন আমাদেরকে উচ্চারণ লিখতে হবে। উচ্চারণ যদি আমরা লিখি তাহলে কি করব? এখানে বলেন তো, সহায়কারে সা নাকি, তারপরে জয়াকারে যা, তারপরে করে রু, কি হয়ে গেল? সাজা হরু। তারপরে আবার পরেরটা দেখি, আমরা এগুলো তো ইয়া দিয়ে দিই।
আমরা এটা পারবো না। এটা কি লিখছি? প্রথমটা কি? মিম আলিফ জবর মা। তারপর এটা কি আছে? লামজের লি। তারপর এটা কাফজের কি? কি হয়ে গেল? মালি কি। তারপরে আবার একটা দেখি আমরা, এখানে আছে খ, খজের খি, ইয়া আলিফ জবর ইয়া, র দুই পেশ রুন। তাহলে আমরা প্রথমে কি লিখবো? খি। তারপরে কি? ইয়া, ইয়া রুন হয়েছে। খিয়া অরুণ। তারপরে তারপরে এইভাবে দেওয়ার পর এইভাবেও দেওয়া আছে অবশ্য। এখানে আমাদেরকে হরকত দিতে হবে, তাই না? হা জবর হা, কাবজের কি, বা জবর বা, তা দুই পেশ তুন, কি হলো? হা কি, হা কি বা তুন। ঠিক আছে? হ্যাঁ, হাকি বা তুন। তারপরে দেখি আমরা ওয়াও জবর ওয়া, কফ জের কি, ফা দুই পেশ ফুন। তাহলে ওয়াকিফুন। এটা এখন মূল বর্ণটা সবগুলোই, অর্থাৎ একটা যুক্ত আর একটা মুক্ত, এভাবে ওয়াকিফুন। এটা ফা হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, কফ জের কি, ফা দুই পেশ ফুন, ওয়াকিফুন। তাহলে এখানে আমরা বাংলায় লিখি ওয়া কি ফুন। তারপরে তয়রুন, ইয়া খারাজের ই, র দুই পেশ রুন। এখানে আবার রুন। এখানে কি হবে বাংলায়? রুন, রুন। তাহলে 98 পৃষ্ঠায় এভাবে, অর্থাৎ মুক্ত অক্ষর এবং যুক্ত অক্ষর, তারপরে উচ্চারণ লিখুন। এটা হচ্ছে মুক্ত অক্ষর, এটা হচ্ছে যুক্ত অক্ষর, এটা হচ্ছে বাংলা উচ্চারণ। ঠিক আছে? তারপরে আসি আমরা 99 পৃষ্ঠা। 99 পৃষ্ঠা আমরা বিশেষ করে বাংলায় উচ্চারণ লিখুন। আরবি দেওয়া আছে, তার বাংলা উচ্চারণগুলো আমাদেরকে লিখতে হবে। দেখি আমরা একটু আরবি কি লেখা আছে। দেখুন তো, এখানে বা জবর বা, ইয়া খারা জবর ইয়া, টান হবে, ডট ডট তিনটা দিয়ে দিলাম, নুন দুই পেশ নুন, বায়া নুন। আইন খারা জবরা, কবজে কি, ফা দুই পেশ ফুন, কি হলো? আলিফুন। আকিফুন। এখানে ইয়া জবর ইয়া, দাল দুই জের দিন, ইয়া জবর
ইয়া দাল দুই জের দিন, ইয়া দিন। সিন খারা জবর সা, মিম জের আইন দুই জবর আন, সা মি আন, সা মি আন। ইয়ামিনান, ইয়া জবর ইয়া, মিম জের মি, নুন দুই জবর নান, ইয়ামিনান। ফা খারা জবর ফা, সিন জের সি, ওয়াও পেশ উ, ফাসি ও। তারপরে দেখি আমরা আইন পেশু হামজাজের ইউরি কা তিন, আইন পেশ উ, হামজাজের ই, কাফ জবর কা, তা দুই জের ওই কাতিন। তারপর দেখি সাইকাতান, দেখি সাদ খারা জবর সা, হামজাজের ই, আচ্ছা এটা হামজা না হয়ে আইন হবে, আইন জের আই, কফ জবর কা, কফ জবর কা, সাইকা, তা দুই জবর তান, তা দুই জবর তান না হয়ে হবে তন। হ্যাঁ কি হলো সাইকাতন, সাইকাতন, সাইকাতন। তারপরে এটাতে দুই নম্বরে অর্থাৎ এবার দেওয়া আছে বাংলা কিছু দেওয়া আছে, নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আরবিতে আমাদেরকে হরকত দিতে হবে, আরবিতে আমাদেরকে হরকত প্রদান করতে হবে। দেখুন এখানে দেওয়া আছে হ ডট ডট, হ্যাঁ এখানে ই, এখানে আছে নু, এখানে আছে র, কোনটা এখানে ইয়া নাই তো, আইন, র আইন নুন, হ্যাঁ আইন, জি জি। ইয়া বিন, আচ্ছা এই কয়টা হরকত দিতে পারবেন? আচ্ছা দেখুন
খয়ে খারা জবর খা, হামজা ই, জের ই। মাশাআল্লাহ। রা খারা জবর রা, ঠিক আছে। আইন জের আই, ওখানে অবশ্য অন্তস্তি অ দিতে হইতো আমাকে, তাই না? এখানে অন্তস্তি অ ইকার দেন। ঠিক আছে। তারপরে ইয়া স হি বিন, হ্যাঁ, ইয়া স হাজির হাই, ঠিক আছে। বিন, বিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখছি খ, তার সাথে সাথে ডট ডট দিছি, তার মানে খাড়া দেওয়া হবে। খারাজের উল্টা পেশ যখন হয় তখন একালিপ টেনে পড়তে হয়, এটাকে একটু স্মরণে রাখার জন্য আমরা একটু ডট ডট দিয়ে থাকি। তাহলে এখানে খ, খ খারা জবর খ, হামজাজের ই, নুন পেশ নু, খ ইনু। তারপরে র ই নান, র খারা জবর র, ডট ডট টান হবে। আইনজের আই, র আই, নুন দুই জবর নান, র আই নান। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া, ইয়া খারা জবর ইয়া, সাদ খারা জবর স, ইয়া স হাজের হি, বা দুই জের বিন, ইয়া সাহিবিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে আলোচনা লিখছেন। এভাবে নিচের গুলো বাদ বাকিগুলো আমরা লিখতে পারবো না? আশা করি পারবো তো, তাই না? তারপরে আমরা একটু আবার যাই, বাংলায় উচ্চারণ লিখুন। বাংলায় উচ্চারণ আমাদেরকে লিখতে হবে, এখানে আবার উল্টা পেশ দেওয়া আছে। ঈসা, কাফা, ইলুন। আচ্ছা, এখানে মিম উল্টা পেশ কি হবে? মিম উল্টা পেশ, উল্টা পেশ যদি হয় তখন কি করে পড়তে হয়? একালিপ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? একটু ডট ডট দিলাম, তাই না? সিনে খারা জবর আছে কি, তারপরে কিন্তু আর একটা বর্ণ আছে, সেটা হচ্ছে ইয়া। এই ইয়াটা অনেক সময় লেখার সময় আসবে, কোনো জবরের পরে বা তানবিনের পরে যখন ইয়া আসবে, সেটাতে যখন কোনো কিছু থাকবে না, তো সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সেটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে সিন খারা জবর সা, যেহেতু এখানে খারা জবর, আমরা একটু ডট ডট দিয়ে দিলাম, টান হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আইন খারাজের ওই, যেহেতু খারাজের একটু ডট ডট দিয়ে দিলাম। আবার সিন খারা জবর সা, যেহেতু খারা জবর ডট ডট দিলেন, ওই সা। তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি কাফ জবর, কাফ জবর কা, এখানে ফা খারা জবর ফা, কাফা। এখানে বয়াকারে বা বয়াকারে বা, এখানে লাম, লাম খারা জবর লা, যেহেতু খারা জবর এই জন্য একটু টান দিলাম আমরা। এখানে কি ফা, এখানে ওয়াও খারা জবর ওয়া, যেহেতু খারা জবর ফাওয়া, হামজাজের ই, র দুই পেশ হারুন, ফাওয়া ইরুন, ফাওয়া ইরুন। তারপরে আরো আছে, দেখি আমরা। না,
হ্যাঁ 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 একটু ওটা আর কি খেয়াল করতে হয়। এই জন্য হ্যাঁ এই জন্য ওগুলোকে বলা হয়েছে যে মানে মনোযোগ সহকারে এই কয়টা হরফকে দেখতে হবে। হা কাফ হ্যাঁ হ্যাঁ এই জন্য এটাকে খুব সূক্ষ্মভাবে একটু দেখতে হয় আর কি। আমরা যখন পড়তে থাকবো তো তখন শব্দ আকারে যখন আমরা শব্দগুলো বলবো সেটার সাথে একদম এক হয়ে যাবে। নাইমিন দেখি এখানে সিন জবর সা, আইন খারা জবর, যেহেতু খারা জবর ডট ডট দিয়ে দিলাম সা আ। তারপরে ইয়া জবর ইয়া, সিনজের সি, আইন খারা জবর আ, ইয়া সি আ, ইয়া সি আ। নুন জবর না, আইন জের আই, মিম দুই জের মিন, না আইমিন। হা জবর হা, ওয়াও খারা জবর ওয়া, যেহেতু খারা জবর একটু ডট ডট দিয়ে দিলাম হা ওয়া, হা ওয়া। তারপরে ইরান ইনান ইলা। দেখি আমরা বা খারা জবর বা, খারা জবর টান, নুন জের নি, আইন পেশ উ, বা নিউ, বা নিউ। এবার কি লাম খারা জবর লা, আইন জের ই, বা দুই পেশ বুন, লা ইবুন। ত জবর ত, ইয়াজের ই, র দুই জবর রন, তাই রন। খ খারা জবর খ, হামজা জের ই, নুন দুই জবর নান, খ ইনান। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। দেখি আমরা তারপর উচ্চারণের সাথে মিলিয়ে হরকত দিন। তারপরে উচ্চারণের সাথে মিলিয়ে আমাদেরকে হরকত দিতে হবে।
আন। দেখি আমরা এগুলোতে মানে হরফ এবং উচ্চারণ দেওয়া আছে, আমাদের একটু হরকত দিতে হবে। তাহলে এখানে ওয়া, ওয়ায় কি দিলে ওয়া হবে? জবর ওয়া। এখানে ইয়া, ইয়া জবর ইয়া। এখানে উ, হামজা পেশ উ। এখানে ওয়া, কি জবর? হ্যাঁ, খারা জবর ই, ই জের ইন, হামজা দুই জের ইন। এখানে উন, ডবল পেশ দুই পেশ উন। এটা হচ্ছে উন। দুই, দুই জের হলে তো হলো ইন, দুই পেশ। হ্যাঁ, ইয়া দুই পেশ ইউন। আন, হামজায় দুই জবর, হামজা দুই জবর আন। উ, ওয়াও পেশ উ। তারপরে হামজায় কি দিলে উ হবে? পেশ। এখানে আ জবর, এখানে আ। আলহামদুলিল্লাহ, এটাও আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তারপরে একটা দেওয়া আছে, শব্দগুলোর মধ্যে কোন জায়গায় মিম বসবে। এটা হচ্ছে আমরা নুন সাকিনের পড়া যখন আপনাদেরকে বুঝিয়েছিলাম, তখন একটি পড়া ছিল ইখলাব। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটি আসে, তখন এই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আমি এটা একটু লিখে দেই। হ্যাঁ, যাও মা ই ইয়াও মা ই দিন বেজাহান মামা। দেখেন, ইয়া ওয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা হামজা জের ই, ইয়াও মা ই, দাল দুই জের রিন, ইয়াও মা ই রিন, বা জের বি, বি জিম জবর যা, হা জবর জাহান্নাম। এটা হা এই হা হবে। হ্যাঁ, জাহান্নাম, জাহান্নামা। এখানে দেখতে হবে তানবিন আছে কোথায়। আমরা দেখতেছি জাল দুই জের দিন, এটা হচ্ছে তানবিন। এই তানবিনের পরে বর্ণটা আছে, এটা হচ্ছে বা। কি বর্ণ? বা। তানবিনের পরে যদি বা হয়, তাহলে ওই নুন সাকিন বা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াও মা ইদিন ছিল, করতে হবে কি ইয়াও মা ইদিন, ছোট্ট একটা মিম বসবে এখানে। এখানে জিম না হয়ে হবে জিম, জিম, জিম। ইয়াও মা ইদিন বিজাহান্নাম, এটা তানবিনের। এখন আসি আমরা, হ্যাঁ, নুন সাকিনটাকে মিমে পরিণত করতে হবে। হ্যাঁ, এখানে দেখুন, এখানে মিম নুন জের মিন, এখানে কিন্তু নুন সাকিন আছে, ওখানে তানবিন। নুন সাকিন অথবা তানবিন দুটারই নিয়ম একই, সেম। তাহলে এখানে নুন সাকিনের পরে বা আসছে, এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিন বা আদিকে পড়তে হবে কি? মিম বা আদি, মিম বা আদি। আরো একটা দেওয়া আছে, সামিউন বাসিরুন। দেখুন এখানে তানবিনটা কোথায়? আইনে দুই পেশ, এটা হচ্ছে তানবিন। তানবিনের পরে বা অক্ষরটি আছে, বা হরফটি থাকার কারণে এখানে তানবিনের পরে বা থাকার কারণে এই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে? হুন না হয়ে হবে হুম, সামিউম বাসির। তারপরে দেখুন বলছে, বলতে চেষ্টা করুন প্রতিটি শব্দের মধ্যে কি কি কাজ আছে।
এটাই আজকে আমরা শেষ করব। হ্যাঁ, বলতে চেষ্টা করুন প্রতিটি শব্দের মধ্যে কি কি কাজ আছে। আচ্ছা, এটা বলুন তো এখানে কি কাজ আছে? টানার কাজ আছে। কিসের কাজ? এক আলিফ টানার কাজ আছে। রয়ে খাড়া জবর আছে। তারপরে হাজের হি, এটা কিসের কাজ? হরকত। কিসের? হরকত। কফ দুই পেশ উন, এটা কিসের কাজ? তানবিন। তার মানে এটা হচ্ছে মদ, এটা হরকত, এটা তানবিন। কি কি কাজ, কোনটা কি কি কাজ, আমরা এটাকে একটু আইডেন্টিফাই করি। দেখুন তো এখানে কি কাজ? আইনে খাড়া জবর, এক আলিফ টান, মদ, জ জের, এটা কি? হরকত। মিম দুই জের, এটা কিসের কাজ? তানবিনের কাজ। গুড, মানে এটা আমাদেরকে একটু বলতে হবে। বলুন তো এটা কিসের কাজ? প্রথমটা মদের কাজ। খাড়া জবর যেহেতু মদের কাজ, এটা মিম জের মি হরকতের কাজ। নুন, এটা কিসের? তানবিনের কাজ। মাশাআল্লাহ। এখানে কিসের কিসের কাজ আছে? হরকত, হরকত, তানবিন, হরকত, হরকত, তানবিন। দেখুন তো এখানে কিসের কিসের কাজ আছে? হরকত, মদ, হরকত, তানবিন। এখানে কিসের কাজ? হ্যাঁ, মদ, হরকত, তানবিন। এখানে অবশ্য দুই জোর দেওয়া আছে, তবু ওই তানবিনই ঠিক আছে। হরকত, হরকত, মদ, তানবিন। এবার হরকত, মদ, তানবিন। হরকত, মদ, খাড়া জবর মদ, আর বাদিজের বিন, তানবিন, তাই না? এবার মদ, হরকত, তানবিন। মদ, হরকত, তানবিন। মাশাআল্লাহ। তাহলে মদ, হরকত এবং তানবিন, আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে পড়তে পারলাম, তাই না? তাহলে আজকে কোথায় থেকে আমাদের পড়া ছিল? 98 থেকে 100 পর্যন্ত। এটা একটু দিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, আবার আমরা 96 থেকে ধরি। হ্যাঁ, 96 থেকে 100 পর্যন্ত, ইয়াবাদি থেকে। তাহলে আমাদের 96 পৃষ্ঠা থেকে নিয়ে 100 পৃষ্ঠা পর্যন্ত আমাদের ইনশাল্লাহ আগামীকালকে পড়া থাকবে। আর আপনাদের যাদের ছোট বাচ্চারা আছে তাদেরকে আসলে পড়া আজকে থেকে শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আজকে থেকে শুরু করব। আসেন, যদি সময় সুযোগ হয়, সমস্যা নাই। হ্যাঁ,